নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুস্মিতা। শুরু করছি আনন্দ সকাল। ইতিমধ্যে একেবারে বিষাক্ত আরএল স্যালাইনে এক প্রসূতির প্রাণ যাওয়া এবং বাকি 3 জনের জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করার ঘটনা যখন ঘটছে, তারই মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। একেবারে এই সমস্ত প্রসূতিদের বেড হেডে যে টিকিট, সেখানে রীতিমতো পরিবারকে দিয়ে মুচলেখা লেখানো হয়েছিল। একেবারে নজিরবিহীন এই ঘটনা। শুধু এই নয়, এমনকি কোথাও আবার স্যালাইনের অভাবে মানে রোগীকে স্যালাইন দেওয়াই যাচ্ছে না পরিবারের লোকজন, এমনটা অভিযোগ করছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ মানতে রাজি নয়। এ নিয়ে যেমন আলোচনা থাকবে, তার পাশাপাশি অবশ্যই অশান্ত বাংলাদেশ। কিন্তু তারই মধ্যে রবিবার যখন এদেশের হাই কমিশনারকে যেমন ডেকে পাঠানো হয়েছে, তার পাশাপাশি কিন্তু গতকাল ভারতও ডেকে পাঠালো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। আলোচনা করবো যারা রয়েছেন, পরিচয় করিয়ে দিক। শতরূপাদি রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল এবং শাগনিক মিদ্দার জুনিয়র ডক্টর। আমি আলোচনায় আসবো, তবে শুরুতেই একবার জেনে নেব যে 3 জন প্রসূতি যারা এখন রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কেমন আছেন তারা। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছেন এই 3 জন। সন্দীপ, শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কি বলছে? দেখো, 3 প্রসূতির শারীরিক অবস্থাই অত্যন্ত সংকটজনক, সেরকমটা এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। 13 সদস্যের মেডিকেল বোর্ড এই 3 প্রসূতির চিকিৎসার দায়িত্বে রয়েছে। যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া, সেটা নষ্ট হয়ে গিয়েছে এই 3 জনের। প্রত্যেকেরই ফুসফুস এবং কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো কাজ করছে না। তবে মিনারা বিবি যে যার অবস্থা একটু ভালো, সেই মিনারা বিবির কিডনির অবস্থা বাকি 2 জনের তুলনায় সামান্য ভালো রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। 3 জনের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে গতকাল স্নায়ুরোগ বিভাগ, হৃদরোগ বিভাগ, পালমোনারি মেডিসিন বিভাগ, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই সমস্ত বিভাগের আরো একাধিক চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে মেডিকেল বোর্ড 5 সদস্যের ছিল, সেটা বেড়ে এখন 13 সদস্যের মেডিকেল বোর্ড হয়েছে। এবং আমরা জানি যে এই মুহূর্তে আইটিটিউতে রয়েছে নাসরিন খাতুন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে মাম্পি সিংহ এবং মিনারা বিবি। এর মধ্যে মাম্পি সিংহ এবং মিনারা বিবি এই 2 জনের অবস্থা কিন্তু একটু বেশ খানিকটা সংকটজনক। তারা দুজনেই ভেন্টিলেশনে রয়েছেন। তুলনামূলকভাবে নাসরিন খাতুনের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে আরেকজন যে প্রসূতি রয়েছেন তার শারীরিক অবস্থা একটু ভালো রয়েছে, তবে কেউই বিপদমুক্ত নন, এমনটাই বলছেন এসএসকেএম এর চিকিৎসকেরা। সন্দীপ, ধন্যবাদ। কি ভয়ানক অবস্থা! ভাবুন যে সদ্যজাত যারা রয়েছে তাদের মায়েদের এরকম অতি সংকটজনক শারীরিক পরিস্থিতি, কিন্তু যখন পরিস্থিতি এভাবেই খারাপ হতে শুরু করে, তদন্ত কমিটি বলছে ঠিক সেই সময় কিন্তু মুচলেখা লেখানো হয়। প্রসূতিদের পরিবারকে দিয়ে মুচলেখা লেখানো হয়েছে, এমনটা সিএমওইচ কিন্তু মেনেও নিয়েছেন। সেই মুচলেখার বয়ান কি ছিল? ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় স্যালাইন বা ইনজেকশনের জন্য রোগী শকে চলে গিয়েছে। সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে, অত্যাধিক রক্তক্ষরণ হতে পারে, এমনকি জীবনহানির আশঙ্কা রয়েছে। সব জেনে চিকিৎসার অনুমতি দিলাম। স্যালাইনের ব্যাচ নম্বর দিয়ে পরিবারকে দিয়ে এই মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছিল। প্রসূতিদের বেড হেড টিকিটে মুচলেখা যেটা রয়েছে সেটা একেবারে বেনজির, এমনটাই বলছে তদন্ত কমিটি। যতটুকু দেখেছি, হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেখা লেখানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার। এবং ওই ব্যাচ নাম্বারের ওই আরএল এর রিঅ্যাকশন হতে পারে, এটা আগের থেকে মানুষ জানলো কি করে, এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার এবং আমরা খুব বিস্মিত। এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে, আমাদের জানা নেই। দেখুন, আগেই কিন্তু কর্ণাটক সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল মার্চ মাসে, সেখানে 4 জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপরে কর্ণাটক সরকার এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি আরএল স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তারপরও এতদিন পর্যন্ত কিভাবে এ রাজ্যে চলল, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। পরিবারের মানুষজন কতটা অসহায় তারা দেখুন। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কী বলে প্রেসক্রিপশানগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের লেখা? হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য সচিব গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি ঠিক কি জানালেন দেখুন। সেরকম মুচলেখা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন
If anybody is found having done it and is responsible for doing it, we'll have to take action. আমি আলোচনা আসবো ডক্টর শাগনিক মিদ্দাকে দিয়ে শুরু করবো। ডক্টর মিদ্দা, যখন মুচলেকা লেখানো হয়েছে তার মানে একটা জিনিস কি কোথাও বলা যায়, স্যালাইনটা দেওয়ার পরে একটা গন্ডগোল হয়ে গিয়েছে, রোগীর পরিস্থিতি কোথাও হাতের বাইরে চলে যাচ্ছে, এটা বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় ঝাড়ার জন্য একেবারে বাড়ির লোককে দিয়ে মুচলেকাটা লিখিয়ে নিয়েছে। এখন ব্যাপারটা যেটা বললি যে এই মুচলেখাকে সামনে এনে অনেক কিছুই আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং এই যে মুচলেখা মানে রোগীর কি চিকিৎসা করানো হবে এবং কেন করানো হবে এটা রোগীর পরিজনকে জানানো হয়, এটা ওয়ার্ডে দৈনন্দিন খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। এবং একজন চিকিৎসক তিনি রোগীর শারীরিক অবস্থার কেন অবনতি হলো তিনি তো কিছু একটা বিষয়কে সন্দেহ করবেনই, এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ার যে প্রতিদিনই তো আর সব রোগীর অবনতি হয় না, সেই দিন কেন অবনতি হলো তিনি সন্দেহ করে মুচলেখা লিখিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন, যে প্রশ্নগুলো ঢাকা পড়ে যাচ্ছে সেগুলো আমি বলতে চাই। যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সরকারের কাছে কোনো ওষুধ এবং সেলাইন ইত্যাদি পরখ করে নেওয়ার দুটি পন্থা আছে। এক, প্রথম ওষুধ কোম্পানির নিজস্ব রিপোর্ট, তারপর হচ্ছে NABL মানে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরির গুণমান যাচাই সার্টিফিকেট, এবং তারপরে আসে জেলা স্তর এবং মেডিকেল কলেজ থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় রাজ্য সরকারের নিজস্ব ল্যাবরেটরিতে, তার থেকে পাওয়া রিপোর্ট। এই তিনটে ধাপ পাস করলে তবেই কোনো ওষুধ বা স্যালাইন হসপিটালে ব্যবহার হওয়ার কথা। এক্ষেত্রে যে ব্যাচে স্যালাইন ব্যবহার হচ্ছিল বা যে ওষুধ ব্যবহার হয়েছে সেই ওষুধগুলোর কি এই সমস্ত এই তিনটি ধাপ পেরোনার সার্টিফিকেট সব কিছুই ঠিকঠাক আছে? বেশ। তারপর হচ্ছে আমাদের মানে দৈনন্দিন যে ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় RL মানে রিঙ্গাল ল্যাকটেট কোনো রোগীকে দেওয়ার পরই কাঁপুনি শুরু হয়, মানে রাইগর শুরু হয়। তার জন্য অনেক ক্ষেত্রে এখন রিঙ্গাল ল্যাকটেটকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যঙ্গ করে রাইগর ল্যাকটেট বলে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা জানা মানে এই সমস্যাটা যে হয়, এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি RL-এ যে সমস্যা রয়েছে, কার্যত এটা তো মানতে হবে যে রাজ্য সরকার জানতো, কারণ চোপড়াতে যে ফ্যাক্টরি রয়েছে সেখানে কর্ণাটকের তরফ থেকে সরকার যখন অভিযোগ জানালো স্টেট ডিপার্টমেন্টকে, ড্রাগ কন্ট্রোলকে এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলকে, প্রতিনিধি দল তারা এলো 3 দিন ধরে, ডিসেম্বরে তারা চোপড়ায় রইলো, তারা ঘুরে দেখলো এবং সরকার বন্ধ করার নির্দেশ দিল, প্রোডাকশন বন্ধ করার নির্দেশ দিল। তার মানে কি সরকার জানছে যে এখানে কিছু গন্ডগোল আছে? এবার কি গোটা ব্যাপারটা কোথাও জুনিয়র ডাক্তারদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? আমি সেই বক্তব্যে আলাদা করে আসবো আপনার কাছে। তবে একটা প্রশ্ন উঠছে যে কোথাও অক্সিটোসিনের সঙ্গে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, আর তার জন্যই কি এই প্রসূতি মৃত্যুর ঘটনা? RL স্যালাইনের সমস্যা, প্রোটোকল মেনে অক্সিটোসিনও দেওয়া হয়নি, প্রোটোকল ভেঙে অত্যন্ত দ্রুত অক্সিটোসিন দেওয়া হয়েছিল। ওই রাতে 7 জন প্রসূতির ডেলিভারি হয়, 4 জন অসুস্থ, 1 জনের মৃত্যু। বাকি 2 প্রসূতিকে বাইরে থেকে RL স্যালাইন কিনে আনতে বলা হয়। বাইরে থেকে আনা RL স্যালাইন ব্যবহার করার ফলে 2 জন প্রসূতি ভালো রয়েছেন। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে প্রাথমিক রিপোর্টে এমনটাই তদন্ত কমিটি দাবি করছে বলে সূত্র মারফত খবর। আমি শত্রুপতির কাছে এই জায়গায় যাই। তাহলে শত্রুপতি, এই প্রাথমিক রিপোর্টটা যদি আমরা ধরি তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাইরে থেকে RL স্যালাইন যারা কিনে আনছেন, প্রথম কথা বেশি দামে বাড়ির লোককে বাইরে থেকে RL স্যালাইন কিনে আনতে হচ্ছে, যাদের উপর অ্যাপ্লাই করা হয়েছে তারা ভালো রয়েছেন। তাহলে এটা প্রমাণিত যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের দেওয়া RL স্যালাইনে গন্ডগোল আছে। বোঝা গিয়েছে প্রোডাকশন বন্ধ করা হয়েছে, কিন্তু সাপ্লাইটা বন্ধ করা হয়েছে কিনা, কিন্তু স্টকটা চেঞ্জ করা হয়েছে কিনা, স্টকটা বাতিল করা হয়েছে কিনা, এগুলো কনফার্ম করার দায়িত্ব তো স্বাস্থ্য ভবনের তথা রাজ্য সরকারের। কুসুমিতা, যে রাজ্যে মুখ্যমন্ত্রী 14 বছর মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেইখানে মহিলারা সেফ মাদারহুড, যেটা একটা ওয়ার্ল্ড ইস্যু দাঁড়িয়ে গেছে, সেটা তাদের প্রত্যেকটা মহিলার জন্মগত অধিকার সেফ মাদারহুড, যে বাচ্চা জন্ম দেবার সময় সেও সেফ থাকবে, বাচ্চাও ঠিকঠাক থাকবে, এবং এইটুকু বেসিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমরা সকলে এক্সপেক্ট করি। আজকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা মানে লার্জার পিকচার, অফকোর্স এটা মানে একটা এরকম ঘটনা ঘটে, যেরকম আরজি করে রেপ নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, এবং এখনকার যে এরম আরও ঘটবে, একটা এরম ঘটে এবং পুরো ঝাঁকি নাড়িয়ে দেয়। এইখানে আমি জাস্ট কয়েকটা জিনিস বলতে চাই। 14 বছর ধরে সেম হেলথ মিনিস্টার, স্বয়ং মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হবার পরে হেলথ মিনিস্ট্রি নিজেই নিয়ে সমস্ত সারা জেলা টেলা ঘুরে এসে উনি অর্ডার দিলেন নীল সাদা রং করে দাও। কিন্তু ওই নীল সাদা রঙের ফ্যাসাডের পেছনে কি আছে? আদৌ কোনো প্রভিশনস রাখা আছে? আদৌ বেসিক ইনফ্রাস্ট্রাকচার আছে?
যে ডাক্তাররা আছে, আমি ডক্টর সাগনিকের একাডেমিক কোয়ালিফিকেশন কোয়েশ্চেন করছি না, কিন্তু এরম বহু ডাক্তার আছে যারা টাকা দিয়ে পরীক্ষা দিয়ে ডাক্তারি পাস করেছে, তাদের ওপর আদৌ ভরসা আছে কিনা, তারা আদৌ জানে কিনা যে এই যে আরএল এর যেটা ডক্টর সাগনিক বললেন যে এই এফেক্টগুলো হয়, তারা স্পিডে একটা স্যালাইন চালিয়ে দিল অক্সিটোসিনের, যেটা স্পিডে চালিয়ে দিল, তাদের আদৌ শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, এগুলো তো জানতে হবে। আমি এগুলো কেন প্রশ্ন করছি, মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, আচ্ছা কোভিডের সময় তোমার মনে থাকবে এই তো নার্স আছে কয়েকটা মাস হয়েছে, তারা তো হাফ ডাক্তার হয়ে গেছে, তাদের ডাক্তারিতে নামিয়ে দাও। এই তো ডাক্তাররা আছে তারা তো কোনো প্র্যাকটিসই করেনি, মানে একটা জুনিয়র ডাক্তারের একটা পার্টিকুলার পিরিয়ড থাকে যারা ওয়ার্ডে তাদের কাজ করতে হয়, সেইটা করবার আগে ডাক্তারি হিসেবে নামিয়ে দিল। আমি আরেকটা এখানে বলছি, বারবার তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করলে, হসপিটাল প্রভিশনস নেই, হসপিটালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, সেইটা সেফ। আবার এখানকার ডাক্তাররা বলে দিচ্ছে ওই ওষুধ ওই দোকান থেকেই কিনবে, আবার কি কোনো নেক্সাস আছে এখানে? আরেকটা কথা আমার বারবার মনে হচ্ছে, আমি 2-3 দিন ধরে এই আলোচনাগুলো শুনছি, তোমার মনে থাকবে জুনিয়র ডাক্তার, আমি জানি না ডক্টর সাগনিক ওখানে ছিলেন কিনা, নবান্নে যখন গেছিল 31 দফা দাবি, হ্যাঁ 31 দফা দাবির মধ্যে মুখ্যমন্ত্রী ওখান থেকে চিৎকার করে বলছে, বলো আমার ওখানে সুচ তো নেই, আমার ওখানে স্টিচ করার তুলো নেই, সত্যি সত্যি নেই, কিচ্ছু নেই, বেসিক অ্যামিনিটিস নেই। আমি দেখাবো হুইলচেয়ার না থাকার কারণে কিভাবে অসুস্থ স্বামীকে কাঁধে করে স্ত্রী নিয়ে গেছেন চিকিৎসা করাতে, আমি সেই ছবি দেখাবো। বলুন। আমি জাস্ট একটা জিনিস একটু মনে করে দিই, তোমার মনে থাকবে বোধহয় খুব সম্ভবত 15, 16, 17-র মধ্যে রাজ্যপাল, তখনকার রাজ্যপাল নর্থ বেঙ্গল গেছিলেন এবং তার কনভয় যখন নামছিল, কনভয় একটু খাদে পড়ে গেছিল, কোনো বড় ইনজুরি হয়নি, কিন্তু যে ড্রাইভার তার একটা হেড ইনজুরি হয়েছিল, তাকে নর্থ বেঙ্গল থেকে কলকাতায় নামাতে হয়েছে। তার কারণ নর্থ বেঙ্গল এই যে উন্নয়ন করে, উত্তরবঙ্গের উন্নয়ন, কোথাও কোনো জেলার হসপিটালে বেসিক উন্নয়ন হয়নি, কেন আজকে কলকাতার গভর্নমেন্ট হসপিটালগুলোতেও বেসিক অ্যামিনিটিস নেই? আমি আসবো একেবারে এতগুলো ঘটনা ঘটে গেল, বুধবার রাত্রে এই প্রসূতিদের অপারেশন হয়েছে, ডেলিভারি হয়েছে, বৃহস্পতিবার আরএল চালানোর পর তারা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তারপরে তাদেরকে স্থানান্তর করা হয়েছে গ্রিন করিডোর করে রবিবার সন্ধেবেলা। প্রশ্নটা হচ্ছে এই দেরি কেন, কি কারণে দেরি? শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল আগে থেকেই, কিন্তু শুক্রবার সকালে মামনি রুইদাস তার মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পরও এই দেরিটা হলো কেন? পাঁচ দিন 6 দিন হয়ে গেল, যে কালকের মধ্যে যে 5 দিন হলো, 5 দিনের মধ্যে কালকে রাত্রেবেলায় রুগী পেশেন্ট সে ট্রান্সফার করলো, কিন্তু তার আগে যদি করতো তাহলে তো ভালো হতো, কেন করলো না? আমরা গরিব মানুষ বলে কি আমাদেরকে এরকমভাবে মারতে হবে? আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা নার্সিংহোমে ভর্তি করতে পারতাম। আমাদের পেশেন্টটাকে আগের থেকে এরা টার্গেট করতো, তাহলে তো আমাদের পেশেন্টটাও তো এভাবেই যেত, বাঁচার চান্স থাকতো। মানুষ মারা যাওয়ার পরে চিকিৎসা এখন শুরু করেছে সরকার। এতে কি হলো, আমাদের 2 ছেলে মেয়ে মাহারা হলো, দুধের শিশু কিভাবে বেঁচে আছে। আমি তৌসিফের কাছে এই জায়গায় আসবো। তৌসিফ, একাধিক লুপহোল রয়েছে, শুধুমাত্র যে পেশেন্টের বেড হেডে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে, সিএমওইচ নিজে সে কথা স্বীকার করছেন এমনটা নয়। তার পাশাপাশি আপনি দেখুন, কর্ণাটক সরকার একেবারে মার্চ মাসে গত বছরের যাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত, মানে ডিসেম্বর মাসে 3 দিন ধরে চোপড়ার ফ্যাক্টরিতে ঘুরে দেখা হলো, পরিদর্শন হলো, রাজ্য সরকার না বলে দিল, তারপরও সেই আরএল স্যালাইন কিন্তু বহুলভাবে ব্যবহার হয়ে চলেছে। গত পরশুদিন পর্যন্ত আমরা দেখিয়েছি এই শহরে একাধিক হসপিটালে, ন্যাশনাল মেডিকেল থেকে শুরু করে এনআরএস বিভিন্ন জায়গায় সেই আরএল স্যালাইন ব্যবহার হচ্ছে। ব্যবহারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা রাজ্য সরকার যথাযথভাবে স্বাস্থ্য ভবন ইনফর্ম করেনি, সরকারি হাসপাতাল এমনটা বলছে। এবং শুধু তাই নয়, পুরো দায়টা কোথাও এখন জুনিয়র ডাক্তার পিজিটিদের ঘাড়ে চাপিয়ে দিয়েই কি সবটা ঝেড়ে ফেলা যাবে? দেখুন, আরএল স্যালাইনের ছাড়া আরও 9টা ফ্লুইড এখন ব্যান করা হয়েছে। আর এই মামলাটা, এই যে প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা দেখা গেছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারটা কোনো একটা ল্যাপস আছে, তাই এখানে ইনভেস্টিগেশন অর্ডার করা হয়েছে। আপনারা জানেন যে 13 মেম্বারের টিম স্টেট হেলথ ডিপার্টমেন্ট থেকে অলরেডি তদন্ত করছে, ও ছাড়া সিআইডি তদন্ত অর্ডার করা হয়েছে।
গভর্নমেন্ট এটা ইনশিওর করেছে যে যদি কোনো ল্যাপস পাওয়া যায় তাহলে তাদেরকে স্ট্রিক্ট অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়া যাবে। আর যদি অপোজিশন এই মামলা নিয়ে রাজনীতি করতে চায় তাহলে ওদের রাজনীতি করতে দিন। মানবিকতা তো ওরা ভাবছে না, তো ওরা তো শুধু রাজনীতি করতে চায়। আমরা আমাদের সুরক্ষা নিয়ে চিন্তিত, আমরা চিন্তিত এই যে সদ্যজাতরা যারা একেবারে একজন মাহারা হয়ে গিয়েছে, বাকি 3 জনের মা একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাই অতি সংকটজনক 3 জন সকালের আপডেট। হ্যাঁ, তাদের কি হবে? যেটা আমি বললাম যে এসওপি যখন ফলো করা হয়, যে এরকম যখন ফ্লিট দেওয়া হয় একটা সিনিয়র ডক্টরের প্রেজেন্স দরকার। আর যেটা এই প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা দেখা গেল যে ট্রেনি ডক্টরসরা প্রেজেন্ট ছিল, আর স্যাম্পলস নিয়ে সব ওটা পাঠানো হয়েছে, রিপোর্ট এখনো আসেনি, 3 দিনের মধ্যে রিপোর্টটা চলে আসবে, তারপরে দেখা যাবে যে কে স্যাম্পল জুন মাসে, কিন্তু এখনো পর্যন্ত সত্যি স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাব থেকে কোনো রিপোর্ট এসে পৌঁছয়নি। এবার তাহলে কি সব দায়টাই জুনিয়র ডাক্তার এবং পিজিটিদের? সিনিয়র ডাক্তাররা তাহলে কি উপস্থিত থাকেন না? এতদিন সেটা নজরে পড়েনি রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের? আগে থেকে কি খবর ছিল না? আজ থেকে অন্তত 6 মাস আগে জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরিতে রিঙ্গার ল্যাকটেটের নমুনা পাঠানো হচ্ছিল। আশ্চর্যজনকভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে সেই রিঙ্গার ল্যাকটেটের নমুনা পরীক্ষার রিপোর্ট কিন্তু এখন এসে পৌঁছয়নি। চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলছেন এই নমুনা কি আদৌ পরীক্ষা হয়েছিল, আরেক অংশ বলছেন পরীক্ষার পর রিপোর্টটাই সরিয়ে দেওয়া হয়নি। তো কর্ণাটক সরকার যখন ব্ল্যাকলিস্ট করেছে তখন থেকেই কিন্তু আমাদের কিন্তু সচেতন হয়ে যাওয়া দরকার ছিল, সতর্ক হয়ে যাওয়া দরকার ছিল। যে বিষয়গুলো নিয়ে, যে ওষুধগুলো নিয়ে অভিযোগ আসছে, রিপোর্ট খারাপ আসছে, সেই সমস্ত অভিযোগ মার্কেট থেকে মানে সমস্ত হাসপাতাল থেকে তুলে নিয়ে সেগুলোর কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে তার গুণমান, তার পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা দরকার ছিল। এই স্বাস্থ্য দপ্তরের যারা আছে বসে, যারা দায়িত্বে ছিলেন, সেই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সবাই যারা দায়িত্বে ছিলেন, তারা কেন চোখ কান বন্ধ করেছিলেন, কেন চুপ করে তারা বসেছিলেন? তাদের কোনো স্বার্থ নেই তো? বিশেষ করে একটা সরকার অন্য আর একটা রাজ্যের সরকার যখন বলে দিল চোখে আঙুল দিয়ে যে এর মধ্যে কোনো প্রবলেম আছে, তারপরেও সেটা নিয়ে তদন্ত হলো না, ল্যাবের পরিকাঠামো নেই বলে নাকি তদন্ত হয়নি যা শোনা যাচ্ছে, তার রিপোর্ট বাইরে এলো না, তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারকেই নিতে হবে। মহানন্দাদি, যতবার গতকাল মুখ্য সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাফিলতির কথাটা বললেন, ডিপার্টমেন্টাল গাফিলতি, সিদ্ধান্তের গাফিলতি, জুনিয়র ডাক্তার পিজিটির গাফিলতি, তদন্ত করে দেখা হবে, কিন্তু কোথাও এই আরএল স্যালাইন নিয়ে বা আরো যে 10টা যাকে আপাতত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সমস্তগুলো নিয়ে তো অতীতেও অভিযোগ এসে পৌঁছেছে, যার জন্য চোপড়ার ফ্যাক্টরি থেকে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু তারপরও নজরদারিটা কোথায়? তারপরও গতকালও দেখা গেল এসএসকেএম হাসপাতালে সেখানে একেবারে পেটির পর পেটি এই আরএল স্যালাইন বোঝাই হয়ে রয়েছে। আজকে শুধু সিআইডি তদন্ত করেই কি গোটা বিষয়টা সম্ভব জানা? দেখো, দেরি এবং উদাসীনতা এই দুটোই এটা জাতিগত অভ্যাসে পরিণত হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে আমি সেটা ছেড়ে দিলাম, কিন্তু যেখানে মানুষের জীবন একটা ফ্যাক্টর, সেখানেও যদি এই দেরি এবং উদাসীনতা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তাহলে তো ন্যাচারালি প্রশ্ন উঠবেই। এবং রাজ্য সরকার তারা তো এই বিপুল জনসংখ্যাকে স্বাস্থ্য পরিষেবা দেয়, এটা তো ঠিক কথাই। গভর্নমেন্ট হসপিটালে মানুষ দৌড়ে দৌড়ে আসে, তারা তো এই পরিষেবা দেয়, কিন্তু এই যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে রাজ্য সরকারের অস্বস্তি নিশ্চয়ই বাড়ছে। কাজে এগুলোকে আরো ভালো করে দেখতে হবে যে যেন ফ্লগুলো না থাকে। প্রশ্ন মারাত্মক জায়গায়, যে যেখানে জুন মাসে তোমার রিপোর্ট দেবা মানে জমা পড়েছে। একদম মহানন্দাদি, আমি আপনাকে একটু বিরত করি, আমি এই জায়গায় আলোচনায় আবারও ফিরে আসবো এবং অবশ্যই আপনাদের দেখাবো যে গতকাল পর্যন্ত কিন্তু বিভিন্ন হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছিল যে তাদের কাছে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করবেন না নির্দিষ্ট করে এরকম নির্দেশিকা কিন্তু এসে পৌঁছয়নি। অবশেষে কিন্তু গতকাল স্বাস্থ্য দপ্তর সেই নির্দেশিকা সামনে নিয়ে এলো। এখানেও কি কোথাও দেরি হয়ে গেল? আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।